পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত শান্তরা, আসেননি সাকিব আল হাসান। শুরু হলো ভারত সফরের প্রস্তুতি। অনুশীলনে টি-20 স্কোয়াডের বিবেচনায় থাকা 12 ক্রিকেটার ব্যাটিং ও রানিং সেশনে অংশ নিলেন মাহমুদুল্লাহ, সৌম্য, আফিফরা। ফিফা প্রীতি ম্যাচে কাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যালেঞ্জ থাকলেও জয়ের লক্ষ্য জামালদের। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চায় স্বাগতিকরা। এবং ক্রীড়াঙ্গন সংস্কারে নির্ধারিত সময়ে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করতে চায় সার্চ কমিটি। মন্ত্রণালয় ও এনএসসির সহযোগী হিসেবে কাজ করার লক্ষ্য। দর্শক, এরই মধ্যে আপনাদের জানিয়েছি পাকিস্তান থেকে টেস্ট সিরিজ জয় করে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ধাপে ঢাকায় এসেছে 7 জন ক্রিকেটার। এর মধ্যে বিমানবন্দরে আমরা দেখেছি বোর্ডের বেশ কয়েকজন পরিচালক গিয়েছিলেন এবং তারা ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন অধিনায়ক শান্ত এবং যে 6 জন ক্রিকেটার এসেছেন। মোট 7 ক্রিকেটার পা রেখেছেন ঢাকাতে। বাংলাদেশের এর অতীতে অনেক সিরিজ জয় করেই কিন্তু আমরা দেখেছি যে এসেছে ক্রিকেটাররা। এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতে এসেছিল, তবে এমন অভ্যর্থনা কিন্তু আমরা সচরাচর দেখিনি। এবার ব্যতিক্রম দেখেছি, যে পরিবর্তন এসেছে বিসিবিতে, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভ্যর্থনা জানানো হয়েছে ফুল দিয়ে। এই মুহূর্তে কিন্তু বিমানবন্দরে কথা বলছেন অধিনায়ক নাজিমুল হোসেন শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো ওয়ান অফ দ্য বেস্ট অর্জন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের। এবং বেস্ট আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের। এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। সো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সেলিব্রেশনটা কেমন হয়েছে? ড্রেসিং রুম থেকে বাস, টিম হোটেল, ট্রানজিট সব জায়গায় মিলিয়ে গত 24 ঘন্টা বা 30 ঘন্টার কথা বলি। না, আলহামদুলিল্লাহ, এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে। জিতার পরে ড্রেসিং রুমে সবাই অনেক সেলিব্রেট করেছে, সবাই হাসি খুশি ছিল। হোটেলে যাওয়ার পরেও আমরা সেলিব্রেট করেছি। পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল। পুরো সময়টা অনেক এনজয় করেছি। না, আসলে যেটা আমি একটু আগে বললাম যে জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে মনে হয়। আমি যেটা বললাম যে বাংলাদেশের সব থেকে বড় অর্জন, তো মোমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্যই আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। তো এটাই আর কি, আর কাউকে দেখে না জিনিসটা। লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। সো এই আর কি। 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর দুর্দান্ত ফেরাটা, এটা কি আপনি কখন বাঁচলেন বা আপনার টিম মেনে কি ব্যবহার? না, টু বি ভেরি অনেস্ট, ওই সময় তো পুরো ড্রেসিং রুম সবাই অনেক নার্ভাস ছিল। খুব খারাপ একটা পজিশনে ছিলাম ওই সময়। যদি আমি বলি যে আমরা অনেক বিশ্বাস করছিলাম, তারপরেও আমরা যে ভালো পজিশনে যাব বললে এটা ভুল হবে। ওই সময়টা আমরা সবাই নার্ভাস ছিলাম। বাট মিরাজ এবং লিটন অতীতেও এরকম পার্টনারশিপ করেছে, সো ওই অতটুকু বিশ্বাস ওই সময়টাতে ছিল। বাট যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরা ব্যাটিং করে ফেলেছে, আস্তে আস্তে কিন্তু ড্রেসিং রুমের পরিবেশটা চেঞ্জ হয়েছে এবং ওই বিশ্বাসের জায়গাটা কিন্তু তখন আস্তে আস্তে ওপরের দিকে গিয়েছে। এবং পরবর্তীতে দেখা গেছে যে দুইজন খুবই দলের জন্য দারুণ একটা পার্টনারশিপ করলো এবং আমরা ভালো একটা পজিশনে গেলাম। শান্ত, টেস্ট ক্রিকেট কিন্তু ডিফারেন্ট খেলা, সেশন বাই সেশনে খেলা। ওয়ানডে এবং টি-20তে দেখা যায় বেটার একটা দিনে কিন্তু অনেকেই জিততে পারে। টেস্ট ক্রিকেট আপনি 5 দিন 10 দিনের খেলা, অনেক প্ল্যান করতে হয়, পিছিয়ে থেকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। এখন কি আপনার দল বা আপনারা আসলে অনেক বেশি পরিণত মনে হচ্ছে কিনা? না, এই সিরিজটা খুবই ভালো হয়েছে। আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি যাওয়ার আগে এবং ওইখানে যাওয়ার পরে, প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট, স্কিল নিয়ে চিন্তাভাবনা, ওভারঅল খুবই ভালো একটা প্রিপারেশন ছিল। এবং প্রত্যেকটা প্লেয়ারের ইন্টেনশন ছিল যে আমরা এখানে খেলাটা যেন জিততে পারি। এবং আমি যেটা বলবো যে আমরা পাকিস্তানে 3 দিন আগে গিয়েছিলাম, এটা আমাদের একটু অ্যাডভান্টেজ দিয়েছে। আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেট জেতার জন্য প্রত্যেকটা সেশন ভালো খেলা প্রয়োজন। যদিও অনেক সময় 1-2টা সেশন এদিক ওদিক হলেও কামব্যাক করার সুযোগ থাকে, বাট এটা খুব একটা সহজ বিষয় না। সো প্লেয়াররা অনেক কষ্ট করেছে, কোচিং স্টাফ যারা ছিল অনেক কষ্ট করেছেন, প্রপার পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন এবং
যেটা আমি বলবো যে সবাই টিমের জন্য খেলার চেষ্টা করেছেন এবং প্ল্যানগুলো এক্সিকিউট করার চেষ্টা করেছেন। একটু রূপক একটু সত্যি দাও যে সাবির না প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। না, এখনো পর্যন্ত হয়নি। শান্ত, আপনি পাকিস্তানে একটা অসাধারণ সাফল্য করে এসেছেন, নিশ্চিতভাবেই এটা আপনাকে অনুপ্রেরণা দিবে কিনা সামনে ভারতের একটা অবশ্যই এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা উপরের দিকে থাকবে। বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন, অবশ্যই কঠিন একটা সিরিজ, ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এখন যে টিমের অবস্থা আছে, অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওইখানেও ভালো করা সম্ভব। শান্ত, আমাদের অনেকগুলো ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর ঘরের মাঠে সাউথ আফ্রিকা। মজার ব্যাপার, এই 3 দলের বিপক্ষে আমরা কখনো টেস্ট ম্যাচ জিতিনি। অলরেডি একটা ডান, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার জন্য কি মেসেজ আপনার? অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি, প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি এবং আমরা যে জিততে পারি, আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে 2টা সিরিজও ভালো করবো। লাস্ট কোশ্চেন প্লিজ বাবু। আব্দুল সিংয়ের সাথে আপনাদের আসলে ড্রেসিং রুমের এখন অ্যাটমসফিয়ারটা কেমন, বিল্ড আপ কেমন হচ্ছে, টিমটা কতটুকু ইমপ্রুভ করছে আব্দুল সিংয়ের মানে অধীনে, আর এবং কোচের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো? না, খুবই ভালো। আমার মনে হয় প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন, একজন আরেকজনের পাশে ছিল। স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল ভালো সময় এবং খারাপ সময়। আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে। ওকে, দ্যাটস ইট। শরীফুলের পিছনে গিয়ে থাকাকালীন আপনি অনেক পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করে বিমানবন্দরে কথা বলছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ভারত সফরের জন্য প্রস্তুতি শুরু হলো বাংলাদেশি ক্রিকেটারদের। বুধবার দলীয় অনুশীলন শুরু করেছে টি-20-র বিবেচনায় থাকা 12 ক্রিকেটার। ব্যাটিংয়ের পাশাপাশি দীর্ঘ সময় রানিং সেশন করেছেন মাহমুদুল্লাহ, সৌম্য, আফিফরা। তবে আলাদাভাবে নজর কেড়েছেন অনূর্ধ্ব 19 থেকে উঠে আসা হার্ড হিটার জিসান আলম। পাকিস্তানের মাটিতে সতীর্থদের কীর্তিতে অনুপ্রাণিত এই ক্রিকেটাররাও শান্তর নেতৃত্বেরও প্রশংসা করেন জাকের আলী অনিক। বলেন, ভারত সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছেন। ভালো একটা সিরিজ উইন করেছি, অবশ্যই এটা অনুপ্রেরণা দিবে। একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বোলার নিয়ে খেলতাম, পেস বোলাররা কতটা ইমপ্রুভ করছে যে 10 উইকেট নিতেছে। পাকিস্তানে টেস্ট দল যা করেছে তার প্রভাব স্পষ্ট। আসন্ন ভারত সফরেও মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে এই জয়, তা বলাই যায়। মুশফিক, মিরাজ, লিটন, নাহিদের পারফরমেন্স তো আছেই, সতীর্থরা প্রশংসায় ভাসাচ্ছেন শান্তর নেতৃত্বেরও। শান্ত বেসিক্যালি দেখেন, ও অ্যাজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে, সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন। তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক, ও রিস্ক নিতে পারে। টেস্ট ক্রিকেটাররা 2-3 দিন ছুটি কাটালেও ইন্ডিয়া সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে দিয়েছে টি-20-র বিবেচনায় থাকা বাকিরা। তপ্ত দুপুরে হোম অফ ক্রিকেটে রানিং করেছেন ক্রিকেটাররা। 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস নেই আগের মতো, তবুও চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই।
রানিং সেশনে আরও অংশ নেন আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, সৌম্য সরকার, নাসুম আহমেদ, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, আলিস আল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ আর আন্ডার-19 ক্রিকেট থেকে উঠে আসা হার্ড হিটার জিসান আলম। ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেন আর শাহাদাত হোসেন দীপুও। উইকেট কিপিং ড্রিলে জাকের আলী অনেকের সঙ্গী হন পারভেজ ইমন। এর আগে ইনডোরের আউটার নেটে লম্বা সময় ব্যাটিংও ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। দোরগোড়ায় ভারত সিরিজ, আবার কয়েক মাস পরই চ্যাম্পিয়ন্স ট্রফি, মাথায় রাখতে হচ্ছে সব। সুরেশ রেনা অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্স ভাবেই নেয়, তো আমার মনে হয় না তারাও লাইটলি নেবে আমাদেরকে। অবশ্যই আমরা জিতার জন্য যাব, পুরো একটা মাসই আমরা T20 সিনারিওতে কাজ করব। সামনে কিন্তু ডোমেস্টিক কোনো তেমন একটা খেলা নেই, NCL আছে, এই জন্যই আমাদেরকে এই এক মাসের এই সেট আপটা দেওয়া হয়েছে যেন আমরা ব্যাটে বলের সাথে থাকতে পারি, অ্যাটলিস্ট আমরা যেন প্র্যাকটিসে হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসে থাকতে পারি। এই জন্যই এই ক্যাম্পটা ডাকা, এরকম ফিটনেস, এরকম ব্যাটিং, প্ল্যান্টি অফ ব্যাটিং হইতেছে, এরকম হবে, প্রতিদিনই হবে। সম্প্রতি পাকিস্তান সফরে এ দলের 4 দিনের ম্যাচে 172 রানের এক ইনিংস খেলেছেন জাকের। সাদা বলের পাশাপাশি লাল বলের ফরম্যাটের দলেও নিয়মিত সুযোগ পেতে মুখিয়ে আছেন এই উইকেট কিপার ব্যাটার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টি-20 দলের বাইরে থাকা ক্রিকেটারদের টেস্টের জন্য প্রস্তুত করেছেন ঘরোয়া কোচরা। বাড়তি সময় পাওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজে যার সুফল পেয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টাইগার্স কোচ সোহেল ইসলাম। ক্রিকেটার জাকের আলী অনেকেও কৃতিত্ব দিলেন দেশি কোচদের। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে বিদেশি কোচদের সান্নিধ্য পান না দলের বাইরে থাকা ক্রিকেটাররা। নিজেদের সমস্যা সমাধানে দ্বারস্থ হতে হয় দেশীয় কোচদের। পাকিস্তান সিরিজের আগে অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশে আসলেও হোটেল বন্দী ছিলেন জাতীয় দলের কোচরা। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির পুরোটাই হয়েছে দেশি কোচদের অধীনে। গেল T20 বিশ্বকাপ চলাকালীন দলের বাইরে থাকা ক্রিকেটাররা অনুশীলন করেছেন সোহেল ইসলাম, তারেক আজিজদের অধীনে। পাকিস্তানের বিপক্ষে গেল টেস্ট সিরিজে তার সুফল পেয়েছে বাংলাদেশ। আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার, বড় একটা বাঞ্চ অফ প্লেয়ার যারা T20 ওয়ার্ল্ড কাপে ছিল না, তারা দেশে ছিল, তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এর মধ্যে আমরা যে শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল, আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি। তো এই গোলটা ছিল এবং এটা মাথায় রেখে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো, এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই, পুরা আমি বলবো যে পুরা ইউনিট, তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট 2টা টেস্ট তার প্রতিফলন। এ মাসেই ভারতের বিপক্ষে আছে টেস্ট ও T20 সিরিজ। গুরুত্বপূর্ণ সফর সামনে রেখে পাকিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন কোচ সোহেল ইসলাম। পাকিস্তান সিরিজের সাফল্যের ধারা ভারতেও থাকবে বলে প্রত্যাশা তার। আমরা আসলে 1-to-1 কাজ করার চেষ্টা করেছি, যে যার যেখানে আসলে দরকার। আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত, তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্রানেডে আমরা ঠিক করলাম, ওইটা নেটে, তারপরে আস্তে আস্তে গেম সিনারিওতে, পরে ম্যাচে কিভাবে সে অ্যাপ্লিকেশন করছে, তো এই জায়গাগুলোতে আমরা আসলে ধরে ধরে কাজ করার চেষ্টা করেছি। ঘরোয়া কোচদের সঙ্গে লম্বা সময় কাজ করার কারণে ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ বেশি থাকবে বলে জানান ক্রিকেটার জাকের আলী অনেক। প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা খুব ভালো আইডিয়া রাখেন, তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি। আমি মনে করি যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন, তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন। জাতীয় দলের সাফল্যে আলাদা কোনো কৃতিত্ব নয়, বিসিবি কর্তৃক অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সোহেল ইসলাম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টেস্ট সিরিজ জয়ের পর সুখবর পেল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার ব্যাটার ও বোলারদের। ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজের। আর বোলিংয়ে বড় লাফ দিয়েছে, 16 ধাপে গিয়েছেন হাসান মাহমুদ, 23 ধাপ উন্নতি হয়েছে নাহিদ রানার। দীর্ঘদিন পর টেস্টে ফিরে 11 ধাপ উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। এছাড়া টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 7 ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। এলকেডি বর্তমানে তার অবস্থান 15। রাওয়ালপিন্ডিতে 2 টেস্টেই একটি করে 50 পেয়েছেন মেহেদী মিরাজ। ব্যাটিং র্যাঙ্কিংয়ে 10 ধাপ এগিয়ে উঠে গেছেন 75 নম্বরে। তবে বড় সেঞ্চুরি পেলেও অবস্থার পরিবর্তন হয়নি মুশফিকের, আছেন 17তম স্থানে। আর র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে শান্ত, সাকিব, মমিনুলের।
এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই টেস্টে পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন টাইগার পেসাররা। আশানুরূপ উন্নতিও হয়েছে। বোলিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ। পাকিস্তান সিরিজে 8 উইকেট তুলে নিয়ে বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন 16 ধাপ। 367 পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান 57তম, যা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। দ্বিতীয় ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্টে ফেরা তাসকিন 11 ধাপ এগিয়ে আছেন 85তম স্থানে। তরুণ পেসার নাহিদ রানাও চমক দেখিয়েছেন। বল হাতে 2 টেস্টে 6 উইকেট তুলে নিয়ে র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন 97তম অবস্থানে। উন্নতি হয়েছে 23 ধাপ। 2 টেস্ট মিলিয়ে এক ফাইফার সহ 10 উইকেট পাওয়া মিরাজ বোলারদের র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছেন। টেস্ট খেলেননি তাইজুল, তবে বাংলাদেশিদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়েছেন মিরাজ। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে 7ম স্থানে আছেন সিরিজ সেরা ক্রিকেটার। তাজিন খন্দকার, সময় সংবাদ। পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরও এক পরিচালক। বিসিবির প্রধান নির্বাহী বরাবর নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদে গত 3 টার্মে পরিচালক ছিলেন দুর্জয়। মানিকগঞ্জ 1 থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে আছেন দুর্জয়। অংশ নেননি শেষ 2 বোর্ড সভাতেও। পরবর্তী সভায় অংশ না নিলে গঠনতন্ত্র অনুযায়ী বাতিল হয়ে যাবে তার পরিচালক পদ। তাই আগেভাগেই নিজে থেকে সরে গেলেন সাবেক এই অধিনায়ক। এর আগে পদত্যাগ করেন বিসিবি পরিচালনা পর্ষদের আরও 2 পরিচালক জালাল ইউনুস এবং সাজ্জাদুল আলম ববি। এছাড়া নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন বিসিবি সাবেক প্রেসিডেন্ট পাপন এবং নারী উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, যদিও তারা 2 জন পরিচালক হিসেবে এখনও আছেন। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় তুলে নিতে চায় লাল সবুজ বাহিনী। অন্যদিকে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় ভুটান। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 2016 সালে থিম্পুতে ভুটানের বিপক্ষে হারের পর কালো অধ্যায় নেমে আসে দেশের ফুটবলে, যার কারণে প্রায় 2 বছর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। 8 বছর পর আবারও একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজ বাহিনী। এবারও আছে বেশ কিছু সমীকরণ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184তম, 2 ধাপ এগিয়ে 182তে আছে ভুটান। আগামী বছরই আছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডের খেলা। ভুটানকে হারালেই র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেই ক্ষেত্রে বাছাই পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ারা। প্রতিপক্ষ ছাড়াও এই ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে ভুটানের কন্ডিশন। ম্যাচ ভেন্যু সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হওয়ায় শ্বাস নিতে সমস্যা হতে পারে বাংলাদেশের ফুটবলারদের। এছাড়া চাংলিমিথাংয়ের টার্ফ দীর্ঘ 3 মাস প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে থাকা ও প্রস্তুতির ঘাটতি হতে পারে দুশ্চিন্তার কারণ। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ায় মূল লক্ষ্য লাল সবুজদের। আমরা এখানে 2টি ম্যাচেই জয়ের জন্য এসেছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। ভুটানের ফুটবলারদের মতো আমরা মৌসুমের মাঝামাঝি সময়ে নেই। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে। তবে আগামী বছরের ম্যাচগুলোর জন্য এই উইন্ডো খুবই গুরুত্বপূর্ণ। খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে। ম্যাচে ভুটানের প্রতি আক্রমণ নিয়ে সতর্ক বাংলাদেশ। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার দুশ্চিন্তা ভোগাচ্ছে অধিনায়ক জামাল ভুঁইয়াকে। ভুটান ভালো দল, বিশেষ করে প্রতি আক্রমণে। তাদের দলে চেঞ্চো আছে যাকে আটকানো কঠিন। সে বাংলাদেশেও খেলেছে। এছাড়া বেশ কয়েকজন খেলোয়াড়ের দিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। আমার ধারণা 2টি ম্যাচই কঠিন হতে যাচ্ছে, কেননা 3 মাস ধরে আমরা কোনো ম্যাচ খেলিনি। আর ভুটান তাদের মৌসুমের মাঝপথে আছে। বাংলাদেশকে ভয় না পেতে শিষ্যদের বার্তা দিয়েছেন ভুটানের কোচ। হোম কন্ডিশনের পুরো সুবিধা নিয়ে বাংলাদেশকে হারাতে চায় স্বাগতিকরা। বাংলাদেশ খুব গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে। তারা সাফ অনূর্ধ্ব 20 জিতেছে এবং তাদের দেশে রাজনৈতিক বিপ্লব হয়েছে। ফুটবলাররা সেখান থেকেও অনুপ্রাণিত হবে। অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ, কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলবো, ভয় পেও না, প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাও। পরিসংখ্যানে ভুটানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ। 14 ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় 11টি, মাত্র 1টিতে জিতেছে ভুটান, আর 1 ম্যাচ হয়েছে ড্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিভিন্ন মহলের চাপ থাকলেও ক্রীড়াঙ্গনের
সংস্কারের জন্য নির্ধারিত সময়ে একটি সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করতে চায় সার্চ কমিটি। ক্রীড়া পরিষদ সচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন কমিটির সদস্যরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কিংবা এনএসসির ওপর প্রেসার গ্রুপ হিসেবে নয়, বরং সহযোগী হিসেবে কাজ সম্পন্ন করার লক্ষ্য তাদের। দেশে বইছে পরিবর্তনের আভাস। এই পরিবর্তনের হাওয়া লাগুক ক্রীড়াঙ্গনেও, এই লক্ষ্যমাত্রা নিয়ে গঠন করা হয় সার্চ কমিটি। দায়িত্ব বুঝে পাওয়ার পর ক্রীড়া পরিষদ সচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। প্রথম মিটিং হলেও শুধু পরিচিতি পর্ব নয়, বরং ভবিষ্যৎ কার্যতালিকা দ্রুত প্রস্তুত করার বিষয় ছিল প্রাধান্যের তালিকায়। কেন দেশের ক্রীড়াঙ্গনে প্রত্যাশিত সফলতা নেই, মোটা দাগে এই কারণ অনুসন্ধানী সার্চ কমিটির প্রধান কাজ। এই জায়গায় হাত দিলে বেরিয়ে আসবে অসঙ্গতি। আগামী 2 মাসের মধ্যে তার তালিকা তৈরি করার চ্যালেঞ্জ সংশ্লিষ্টদের। এরই মধ্যে কমিটির উপর অযাচিত চাপ তৈরির চেষ্টা করছে বিভিন্ন মহল। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে দায়িত্ব সম্পাদন করতে চায় সার্চ কমিটি। আমরা অনেকেই অনেক ফোন পাচ্ছি, কোশ্চেন পাচ্ছি, সেটা কিন্তু আমাদের আওতাভুক্ত না। আমরা মিনিস্ট্রি একটা কিছু দায়িত্ব দিয়েছে, ইটস ভেরি ক্লিনলি রিটেন ইন দি টার্মস অফ রেফারেন্স। উই আর হিয়ার টু হেল্প আউট দি মিনিস্ট্রি অ্যান্ড অলসো দি ফেডারেশন। সো ফেডারেশনের যদি কেউ মনে করেন যে আমরা বোধহয় ওনাদেরকে চালানোর জন্য সুপ্রিম অথরিটি, তেমনটা কিন্তু আসলে না। স্বাধীনতার 53 বছরেও নেই দেশের ক্রীড়াঙ্গনে দৃশ্যমান উন্নতি, যার দায় জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এড়াতে পারে না কোনোভাবেই। এই ক্ষেত্রে কেমন সুপারিশমালা হবে সার্চ কমিটির, এমন প্রশ্নে সমন্বয় করে কাজ করার কথা বলেছেন কমিটি সদস্যরা। কোনো প্রেসার গ্রুপ নয়, বরং সহযোগী হিসেবে সমস্যা সমাধানের লক্ষ্য। এনএফসি আমাদের সাথে আছেন, স্পোর্টস মিনিস্ট্রির ক্রীড়া নাম্বার 1 যে উনি আমাদের সাথে আছেন। তো আপনার যে কোশ্চেনটা, সেটা অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো কিছু আলাপ আলোচনা করে সিদ্ধান্ত করতে যাব, তখন কিন্তু আমরা সবাইকে সম্পৃক্ত করেই করব। আর আমরা সবাই চেষ্টা করব যাতে পজিটিভ চিন্তা করে যাতে সঠিক জিনিসটাই বের করে নিয়ে আসতে পারি। আমরা পলিসি দিব, পলিসিটা কি হতে পারে ওনারা তারপরে বিবেচনা করবে। প্রেজেন্টেশনটা হবে সমস্যাগুলো কোথায়, একটা লাইকলি সমাধান কি, উইল প্রপোজ। আমরা ধরেন কারো বস না, আমরা কারো কিন্তু আমরা ফ্যাসিলিটেটর হিসেবে আমি আপনাকে বের করে দিলাম। বর্তমানে 5 সদস্যের সার্চ কমিটি ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য কাজ করলেও সুযোগ আছে সেই পরিধি বৃদ্ধি পাওয়ার। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। না ফেরার দেশে চলে গেলেন হকি অঙ্গনের পরিচিত মুখ ওস্তাদ ফজলু। নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই হকি কোচ। স্ট্রোকজনিত কারণে বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ এই কোচ। হকি খেলোয়াড় গড়ার কারিগর হওয়ায় নামের সঙ্গে যোগ হয় ওস্তাদ। পুরো ক্রীড়াঙ্গনে তিনি পরিচিত ছিলেন ওস্তাদ ফজলু নামে। বাংলাদেশের হকির পাইপলাইন ছিল বিকেএসপি ও পুরান ঢাকা নির্ভর। পুরান ঢাকায় বছরের পর বছর হকি নিয়ে কাজ করেছেন তিনি। আর্মেনিটোলে স্কুলের টার্ফে নিয়মিত হকির কোচিং করাতে দেখা যেত তাকে। তার হাত ধরে উঠে এসেছে অসংখ্য খেলোয়াড়, পরবর্তীতে যারা প্রতিনিধিত্ব করেছেন জাতীয় দলে। সাধারণ বীমা ওয়ান্ডারার্সে খেলেছেন ফজলু। তৃণমূলে কাজের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের স্বীকৃতি পেয়েছিলেন হকির এই নিবেদিত প্রাণ। তার আকস্মিক বিদায়ে শোক নেমে এসেছে হকি সহ গোটা ক্রীড়াঙ্গনে। দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়, এমন খবর নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। আসন্ন নিলাম সামনে রেখেই তার সঙ্গে চুক্তি করেছে রাজস্থান রয়্যালস। দ্রাবিড় দায়িত্ব নিলে রাজস্থানের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কুমার সাঙ্গাকারা। গত জুনে রাহুল দ্রাবিড়ের অধীনে টি-20 বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। ম্যান অ্যান্ড ব্লুদের দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাবেক এই অধিনায়ক। মূলত পরিবারকে সময় দিতে এমন সিদ্ধান্ত নেন এই কিংবদন্তি। যদিও ক্রিকেট থেকে নিজেকে বেশি দিন দূরে রাখতে পারেননি দ্রাবিড়। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর খবর, IPL দিয়ে আবারও কোচিংয়ে ফিরছেন 51 বছর বয়সী কোচ। আগামী মৌসুমে IPL ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দ্রাবিড়। IPL-এর আসন্ন নিলাম সামনে রেখে দ্রাবিড়ের সঙ্গে চুক্তি করেছে রাজস্থান রয়্যালস। দলে পুরনো ক্রিকেটারদের ধরে রাখা ও নতুন ক্রিকেটার কেনা নিয়ে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আলোচনাও করেছেন নতুন কোচ।
রাজস্থানের সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো রাহুল দ্রাবিড়ের। দলটির হয়ে খেলেছেন 2011 থেকে 13 সাল পর্যন্ত, পালন করেছেন অধিনায়কের দায়িত্বও। এছাড়া 2 মৌসুমে রাজস্থান রয়্যালসের পরিচালক ও পরামর্শক হিসেবেও কাজ করেছেন দ্রাবিড়। রাজস্থান রয়্যালসের দ্রাবিড়ের সহকারী কোচ হিসেবে কাজ করবেন বিক্রম রাঠোর। ভারতের জাতীয় দলেও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন রাঠোর। দ্রাবিড় দায়িত্ব নিলে রাজস্থানের কোচ থেকে সরে দাঁড়াবেন কুমার সাঙ্গাকারা। যদিও এই লঙ্কানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না রাজস্থান কর্তৃপক্ষ। রাজস্থানের মালিকানাধীন সব ফ্র্যাঞ্চাইজির পরিচালক হিসেবে কাজ করবেন সাঙ্গাকারা। 2008 সালে আইপিএলের উদ্বোধনী আসরে শেন ওয়ার্নের নেতৃত্বে শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে আর শিরোপা জেতা হয়নি দলটির। 2022 আইপিএলের ফাইনাল খেললেও গুজরাট টাইটান্সের কাছে হেরে স্বপ্ন ভাঙে তাদের। আর গত আসরে প্লে অফ থেকে বিদায় নেয় দলটি। দ্রাবিড়ের অধীনে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাবে রাজস্থান, এমনটাই প্রত্যাশা থাকবে সমর্থকদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। তো খেলার সময় খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী উপজেলা থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে নিজ অর্থায়নে একাডেমি গড়েছেন সাফজয়ী গোলরক্ষক আসিফ ভুঁইয়া। নিজ উপজেলা থেকে অনেকেই দেশকে প্রতিনিধিত্ব করবে বলে বিশ্বাস এই গোলরক্ষকের। তার এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন একাডেমির ফুটবলাররা, জানান আসিফ তাদের প্রেরণার উৎস। ওরা সবাই আমাকে দেখে ইন্সপায়ার হয়। বয়সের গণ্ডিটা এখনো পেরোয়নি বিশো, নিজেও আছেন শেখার তালিকায়। তবে নিজ উপজেলায় ভালো কোনো অনুশীলনের ব্যবস্থা না থাকায় দায়িত্ববোধের জায়গা থেকে সাফজয়ী গোলরক্ষক আসিফ নিজেই খুলে ফেললেন একাডেমি। নিজে শিখছেন, শেখাচ্ছেন অনুজদেরও। কদিন আগেই নেপালের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। আর প্রথম সাফ জয়ের অন্যতম নায়ক ছিলেন গোলরক্ষক আসিফ ভুঁইয়া। হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকও। সাফ মিশন শেষ করে দেশে ফিরেছে দল। 4 জন আছেন জাতীয় দলে, আর বাকিরা বিশ্রামে। তবে আলাদা আসিফ বিশ্রামে থাকার বদলে বেছে নিয়েছেন মাঠ। নিজ জন্মস্থান খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতী উপজেলায় নিজ অর্থায়নে গড়ে তুলেছেন একাডেমি। এখানে যেই লেভেলের ফুটবলটা শুরু করছি আমরা, যে একেবারে আন্ডার 8 থেকে সিনিয়র প্লেয়ার পর্যন্ত আছে, এই একাডেমিটা কিন্তু টোটালি আমাদের নিজের অর্থায়নে চলে। এই একাডেমি থেকে আমি মনে করি যে ভবিষ্যতে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে। সাফের শুরুতে একাদশে সুযোগ মেলেনি আসিফের। সেমিফাইনালে শ্রাবণের ইনজুরিতে কপাল খুলে গিয়েছে তার। আর ভারতের বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত সেভে মন জয় করে নিয়েছেন সবার। ফাইনালেও আসিফ ছিলেন অসাধারণ। দেশের হয়ে এমন কীর্তি করে নিজ জেলায় এখন সবার চোখের মণি আসিফ। একাডেমির সবার কাছেই এখন সে অনুপ্রেরণা। আসিফ বাইরে দেখে আমরা ওনারা দেখে অনুপ্রাণিত হই, প্রতিদিন মাঠে আসি। আমরা এভাবে মনে করেন এখানে কোনো অনুদান আসে না সরকারি বা কেউ সাহায্য করে না। আমরা এলাকার পোলাপানি যা পারি, সে তার বাসা থেকে তার নিজের টাকা দিয়ে সে আমাদেরকে বল কিনে দিচ্ছে, আমরা যাতে খেলতে পারি। আসিফের সাফল্যে গর্বিত তার পরিবার। একাডেমি গড়ার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তারা। ছেলে আসিফকে নিয়েও দেখছেন বড় স্বপ্ন। অনেকেই এই খেলাকে লালন করে না, তারা রাজনীতিকে কমার্শিয়াল ভাবে চিন্তা ভাবনা করে। সুতরাং এই পার্বত্য চট্টগ্রাম, এই খাগড়াছড়ি অপার সম্ভাবনার একটা এলাকা। এখানে অনেক পাহাড়ি বাঙালি ছেলে মেয়ে আছে। এখানে যদি ভালো নার্সিং করা হয়, আমি মনে করি অল্প সময়ের মধ্যে তারা ঢাকা খেলতে পারবে। এই যোগ্যতা এই পাহাড়ের এই খাগড়াছড়ি ছেলেরা আছে। আসিফ এখন তার উপজেলার গর্ব। ভবিষ্যতে আসিফের উপজেলা থেকেও তার মতো আরো অনেকেই দেশকে প্রতিনিধিত্ব করবে বলে প্রত্যাশা সবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত শান্তরা, আসেননি সাকিব আল হাসান। শুরু হলো ভারত সফরের প্রস্তুতি। অনুশীলনে টি-20 স্কোয়াডের বিবেচনায় থাকা 12 ক্রিকেটার ব্যাটিং ও রানিং সেশনে অংশ নিলেন মাহমুদুল্লাহ, সৌম্য, আফিফরা। এবং ফিফা প্রীতি ম্যাচে কাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যালেঞ্জ থাকতেও জয়ের লক্ষ্য জামালদের। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চায় স্বাগতিকরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।